আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ভাই বোনেরা, অনেক দিন পর আমরা রসায়ন প্রথম পত্রের ডাইপোল মোমেন্ট দ্বিমেরু ভ্রামক এই অধ্যায়ের এই টপিকসটি নিয়ে আমরা খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি কিছু প্রশ্ন আমরা এখানে হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। পরীক্ষা অনেক সময় আসে যে এই যৌগটির চেয়ে এই যৌগটির পোলার বা পোলারিটি অধিক ব্যাখ্যা করো। ওকে, যেমন অ্যামোনিয়া NF3 অপেক্ষা অধিক পোলার ব্যাখ্যা করো। বা আমরা এখানে যেই যৌগগুলো লিখে রেখেছি সেটা থাকতে পারে, যেমন এখানে হচ্ছে প্যারা নাইট্রোটলুইন, অর্থো নাইট্রোটলুইন, মেটানাইট্রোটলুইন, তিনটার মধ্যে কার পোলারিটি সবচেয়ে বেশি বা তাদের পোলারিটির ক্রম ব্যাখ্যা করো। বা এটা হচ্ছে অর্থোজাইলিন, এটা হচ্ছে প্যারাজাইলিন, আমরা মেটাজাইলিন, এটা প্যারাজাইলিন, এই তিনটের মধ্যে কোনটির ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি। বা এখানে আরও কিছু যৌগ আছে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এই যৌগগুলোর মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি এটা আমাদের নির্ণয় করতে শিখতে হবে। তো আমরা আজকে এই ডাইপোল মোমেন্টের বেসিক দিয়েই আমরা শিখব কোনটা নন পোলার যৌগ, কোনটা পোলার যৌগ। আমরা শিখব ডাইপোল মোমেন্টের দিক কীভাবে নির্ণয় করা হয়, যদি কোনো একটা যৌগের মধ্যে লন পেয়ার ইলেকট্রন থাকে সেক্ষেত্রে কীভাবে তার দিক নির্ণয় করা হয়, দিক প্রকাশক চিহ্ন কী বা এটা কী নির্দেশ করে, ডাইপোল মোমেন্টের একক কী, এবং এই কয়েকটি জিনিস শেখার পর আমরা আমাদের এখানে যে 7টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে আমরা 7টি প্রশ্নের বর্ণনামূলক প্রশ্ন শেষ করব। প্রথমে আসি দ্বিমেরু ভ্রামক কী। দ্বিমেরু ভ্রামক হচ্ছে আমরা যখন কোনো একটা যৌগে, যেমন আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথাই বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে এটা একটা যৌগ, এটার মধ্যে একটা হাইড্রোজেন আছে, একটা ক্লোরিন আছে। এখন এটার দ্বিমেরু ভ্রামক বলতে আমি কি বুঝবো বা কিভাবে দ্বিমেরু ভ্রামক কাউন্ট করতে হয় সেটা আমরা একটু হিসাব করি। যদি দেখি, হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটোর মধ্যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 2.1, আর ক্লোরিন হচ্ছে আমরা জানি 3.0, অর্থাৎ এটা হলো পাউলিং স্কেল অনুসারে। যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাহলে তার চার্জটা হবে -Q চার্জ, আর যেহেতু হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম তার চার্জটা হবে +Q চার্জ। তাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, সেই মধ্যবর্তী দূরত্বটাকে আমি ধরে নিলাম A। তাহলে তাদের দ্বিমেরু ভ্রামক প্রকাশ করার জন্য যে গাণিতিক সমীকরণ সেটা হচ্ছে এরকম, দ্বিমেরু ভ্রামককে মিউ দ্বারা প্রকাশ করা হয়, সেটার মান হচ্ছে এই দুটো চার্জের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই গাণিতিক রাশিমালা দ্বারা কোনো একটা যৌগে দ্বিমেরু ভ্রামক নির্ণয় করা হয়। দ্বিমেরু ভ্রামককে মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ ইকুয়াল টু কিউ ইন্টু এ। এবার আমরা শিখব দ্বিমেরু ভ্রামকের প্রেক্ষিতে কোনটা পোলার যৌগ, কোনটা নন পোলার যৌগ। যেমন আমরা যদি বলি হাইড্রোজেন, এটা দ্বিমেরু ভ্রামকের প্রেক্ষিতে বলো যে এটা একটা নন পোলার যৌগ। নর্মালি আমরা জানি হাইড্রোজেনের যে গাঠনিক সংকেত আমরা যদি সেটা একটু দেখি, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন, তাহলে এইটার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, এটারও তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু 2.1 - 2.1 দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমরা জানি যখন কোনো যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হয় তখন সেই যৌগটাকে আমরা বলি পাউলিং স্কেল অনুসারে আমরা বলতে পারি সেটা হচ্ছে নন পোলার যৌগ। আর যদি তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য থাকে, বেশি পার্থক্য থাকলে সেটা বেশি পোলার, সেটা আমরা জানি। কিন্তু আজকে আমরা যেটা শিখব সেটা এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এটা পোলার এবং নন পোলার এই জিনিসগুলো কিন্তু আসে সমযোজী যৌগের ক্ষেত্রে, যে এটার মধ্যে পোলারিটি আছে, মানে কিছুটা সে আয়নিক ধর্মের মতো ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন প্রদর্শন করে। সুতরাং এই পোলারিটি বা পোলার যৌগ এগুলো হয় শুধুমাত্র সমযোজী যৌগের, এখানে আয়নিক যৌগের ক্ষেত্রে এগুলো ঘটে না। তো আমরা নন পোলার এবং পোলার যৌগর সম্পর্কে একটু যদি আমরা দ্বিমেরু ভ্রামকের প্রেক্ষিতে বলি তাহলে কি হবে। ওকে, এখানে দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ আমার এখানে মিউর মানটা হচ্ছে কি 0, মিউর মানটা 0। আমরা জানি কেন 0, কারণ এখানে চার্জ যদি হয় কিউ ইন্টু কিউ,
তাহলে চার্জ হচ্ছে কিউ ইন্টু কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব তো এই আছে, তাহলে একটা তাদের দ্বিমেরু ভ্রামক থাকার কথা। কিন্তু এখানে কেন আমরা জিরো বলেছি সেটা আমরা একটু পরে যখন ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা এবং এটার রূপটা দিব তখন আমরা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আছে পোলার যৌগ। পোলার যৌগ কাদেরকে বলা হয়? অর্থাৎ যখন কোনো একটা মৌলের মধ্যে, সোজা কথা, যখন কোনো একটা যৌগের এই যে ডাইপোল মোমেন্ট যখন শূন্য হয় তখন আমরা সেটাকে বলি নন পোলার যৌগ। যখন কোনো একটা যৌগে মিউর মান শূন্য হয় তখন আমরা সেটাকে বলবো নন পোলার যৌগ। যখন কোনো একটা যৌগের মধ্যে এই আমার ডাইপোল মোমেন্টের মান শূন্য হবে না তখন আমরা সেটাকে বলবো হচ্ছে পোলার যৌগ। হাইড্রোক্লোরিক একটি পোলার যৌগ। ওকে, আমরা এভাবে ব্যাখ্যা দিব। পানি একটি পোলার যৌগ, মিথেন কিন্তু পোলার যৌগ না, সেটা নন পোলার যৌগ। এইভাবে আমরা আমাদের দ্বিমেরু ভ্রামকের কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারবো যে সমস্ত যৌগের জন্য ডাইপোল মোমেন্টের মান শূন্য তারা নন পোলার, আর যে সমস্ত যৌগের জন্য ডাইপোল মোমেন্টের মান শূন্য না তারা হচ্ছে পোলার। এখন এই আমরা যদি একটু দেখি যে ডাইপোল মোমেন্টের দিক কোন দিক থেকে কোন দিকে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না জানলে এখানে যে 7টা প্রবলেম আমি লিখে রেখেছি এটা করা যাবে না। অর্থাৎ ডাইপোল মোমেন্টের দিকটা আমার কোন দিক থেকে কোন দিক হবে, কোন দিক থেকে কোন দিকে হবে। যেমন আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি, এখানে আমার ডাইপোল মোমেন্টের দিক কোন দিক থেকে কোন দিকে হবে। মজার ব্যাপার হচ্ছে আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, আমার ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমার 3। তাহলে এখানে এই যে হাইড্রোজেনটা হচ্ছে আমার লেস ইলেকট্রোনেগেটিভিটি, আর এখানে হচ্ছে আমার ক্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ হাইড্রোজেনটা হচ্ছে আমার লেস ইলেকট্রোনেগেটিভিটি, ক্লোরিন হচ্ছে আমার মোর ইলেকট্রোনেগেটিভিটি। এখানে ব্যাপার যে হলো আমার দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্টের দিকটা হলো মোর ইলেকট্রোনেগেটিভিটি দিকে। কোন দিক থেকে কোন দিকে হবে? অর্থাৎ লেস ইলেকট্রোনেগেটিভিটি থেকে মোর ইলেকট্রোনেগেটিভিটির দিকে। যেহেতু এটা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভিটি তাহলে এই দিক থেকে আমার এই দিকে হবে। এবং সেটা কীভাবে লিখতে হয়, সেটা একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখতে হয়, এবং অ্যারো চিহ্নটা জাস্ট এইভাবে আমরা লিখবো, এইভাবে একটা দিয়ে তারপর এইভাবে দিব। তার মানে বোঝা যাচ্ছে আমার ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে হাইড্রোজেন থেকে ক্লোরিনের দিকে। এই ডাইপোল মোমেন্টের ডাইপোল মোমেন্টের দিক যদি আমি নির্ণয় করতে না পারি আমি এই ধরনের কোনো প্রবলেম সলভ করতে পারবো না। এরপর আসে যখন কোনো একটা যৌগের মধ্যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ডাইপোল মোমেন্ট নির্ণয় করব। সেক্ষেত্রে কীভাবে ডাইপোল মোমেন্ট নির্ণয় করতে হয় আমরা যদি একটু দেখি, অ্যামোনিয়ার ঘটনটা যদি আমি একটু খেয়াল করি, লাইক দিস, এই হচ্ছে আমার অ্যামোনিয়ার ঘটন। আমি অ্যামোনিয়ার স্ট্রাকচারটা যদি দেখি এরকম, এখানে একজোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, এই হচ্ছে আমার নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, তাহলে এখানে আমার হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, নাইট্রোজেনের কত, যেমন নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে আমার ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। অক্সিজেন হচ্ছে আমার 3.5, নাইট্রোজেন হচ্ছে আমার 3, ক্লোরিন হচ্ছে আমার 3, ফ্লোরিন হচ্ছে আমার 4। এগুলো হচ্ছে পাউলিং স্কেল অনুসারে আমি এটা লিখতে পারি। তাহলে আমি দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ নাইট্রোজেনটা হচ্ছে আমার মোর ইলেকট্রন নেগেটিভিটি, আর হাইড্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এখানে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে হবে, এখানে হবে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, এখানে হবে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে। এই বাট যদি কোনো একটা যৌগে আমার কি থাকে, যদি কোনো একটা যৌগে আমার লন পেয়ার ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমার দিকটা কি হবে। যদি আমার কোনো একটা যৌগে লন পেয়ার ইলেকট্রন থাকে সেক্ষেত্রে আমার কি হবে। মজার ব্যাপার হচ্ছে সেক্ষেত্রে হবে হলো আমার এই যৌগ থেকে ওই নন পেয়ার ইলেকট্রনের দিকে, অর্থাৎ যেখানে নিঃসঙ্গ যৌগ ইলেকট্রন থাকবে সেই দিকে হবে। এইটা একটা ব্যাপার এখানে মনে রাখতে হবে। যদি কোনো যৌগের মধ্যে লন পেয়ার ইলেকট্রনের উপস্থিতি থাকে তাহলে মনে করতে হবে যে লন পেয়ার ইলেকট্রনের দিকে হবে ওই যৌগ থেকে। এটা তড়িৎ ঋণাত্মকতা যাই থাকুক না কেন সেটা কাউন্ট হবে না, তখন চিহ্নটা হচ্ছে আমার ওই মৌল থেকে লন পেয়ার ইলেকট্রনের দিকে হবে, আর হবে আমার ডাইপোল মোমেন্টের দিক। তাহলে এটা হচ্ছে আমার একটা ডাইপোল মোমেন্ট, এই একটা ডাইপোল মোমেন্ট, এই একটা ডাইপোল মোমেন্ট, এই একটা ডাইপোল। এবার সবগুলো আমি নিট ডাইপোল মোমেন্ট হিসাব করব। এবার দিক প্রকাশক চিহ্ন আমরা বলেছি যে ডাইপোল মোমেন্টকে চিহ্নিত করার জন্য বা প্রকাশ করার জন্য এখানে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়, লাইক দিস। অ্যারো চিহ্নটা এইভাবে লিখতে হয়, অর্থাৎ এটা এই অংশটা এইভাবে যখন দিব, এটা খারাপ অংশটা হচ্ছে এটা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভিটি, আর এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি, এই চিহ্নটা।
তাহলে লেস ইলেকট্রোনেগেটিভিটির দিকে আমি খাড়া চিহ্ন দিব, আর মোর ইলেকট্রোনেগেটিভিটির দিকে আমি একটা অ্যারো সাইন দিব। এটা দ্বারা বোঝানো হয় আরেকটা জিনিস, যে ইলেকট্রন বেগের ঘনত্বটা লেস ইলেকট্রোনেগেটিভিটি থেকে মোর ইলেকট্রোনেগেটিভিটির দিকে স্থানান্তর হয়েছে, এটাও বোঝানো হয়। দেন আমাদের এখানে আরেকটা জিনিস জানতে হবে, যে এই যে ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্টের একক কী আমার এখানে জানতে হবে। ডাইপোল মোমেন্টের একক হচ্ছে দুটো আমরা ব্যবহার করব এখানে। এক নম্বর হচ্ছে ডিবাই, যেটা ফিজিক্স থেকে আমরা জানি, ডিরাক্ট থিওরি, ডিবাই ল। আমরা ফিজিক্সে অনেকগুলো ল এটা পড়েছি, হায়ার স্টাডি যে আমরা করেছি ফিজিক্সে, অনার্স মাস্টার্সে যারা পড়েছি ডিবাই ল, সেখানে আমরা জানি। দেন হচ্ছে আরেকটা হলো আমার সেখানে জানতে হবে, সেটা হচ্ছে কুলম মিটার। কুলম মিটারও কিন্তু হচ্ছে আমার ডাইপোল মোমেন্টের আরেকটা একক, দ্যাট ইজ কুলম মিটার, আর হচ্ছে ডিবাই। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো একটা যৌগ নন পোলার বা পোলার কিনা, এর দিক কী, লন পেয়ার ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে তার দিকটা কীভাবে নির্ণয় করতে হয়, দিক প্রকাশক চিহ্ন কী এবং একক কী আমরা শিখলাম। এখন এটার উপর ভিত্তি করে আমাদের এখানে যে 7টি প্রবলেম দেওয়া আছে, আমরা এই 7টি প্রবলেমটা একটু সলভ করে নিব। এবং এখানে আরেকটা জিনিস জানতে হবে, আমাদের এখানে কিন্তু ভ্যাক্টর, আমরা ফিজিক্সে যারা ভ্যাক্টর পড়েছি ইন্টারমিডিয়েট লেভেলে ফার্স্ট পেপারে, ভ্যাক্টরের যেই দুটো ভ্যাক্টরের লব্ধি বা একাধিক বলের লব্ধি কীভাবে নির্ণয় করতে হয়, সেটাও কিন্তু আমাদের এখানে আমরা ইউজ করব। যদিও আমাদের রসায়ন বইগুলোতে এইভাবে ডিটেলস দেওয়া নাই, কিন্তু আমাদের বুঝতে সুবিধার্থে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যায়। তো প্রথম যৌগটা বলা আছে এখানে, নিম্নলিখিত যৌগসমূহের ডাইপোল মোমেন্টের ক্রম লিখো। তার মানে কোনটার ডাইপোল মোমেন্ট বেশি, অর্থাৎ বলতে পারি অ্যামোনিয়া এবং NH3 এবং NF3 এই দুটোর মধ্যে কার পোলারিটি বেশি, অথবা এই দুটোর মধ্যে কোনটি অধিক পোলার। প্রশ্ন কিন্তু পরীক্ষায় বিভিন্ন আসে। অ্যামোনিয়া এবং যেমন পরীক্ষা আসলো NH3 এবং NF3-র মধ্যে কোনটির পোলার আয়ন বেশি ব্যাখ্যা করো, অথবা NH3-এর পোলার আয়ন NF3 অপেক্ষা বেশি ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে, তাহলে আমরা কীভাবে সলভ করব, সেটা আমার ডাইপোল মোমেন্টের বেসিস থেকে আমি করতে পারি। আমরা একটু যদি খেয়াল করি সেটা কি হবে, এ হচ্ছে আমার নাইট্রোজেন, এ হচ্ছে আমার অ্যামোনিয়ার গঠন, এই হচ্ছে আমার নিঃসঙ্গ ইলেকট্রন যৌগল, এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে। দেন আবার হচ্ছে নাইট্রোজেন এখানে আছে, এটার সাথে আছে 3টা ফ্লোরিন, দেন এ হচ্ছে আমার ফ্লোরিন, দেন এ হচ্ছে আমার ফ্লোরিন, এইখানে আবার 2টা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। আমরা বোঝার সুবিধার্থে এটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। এখন দেখব এই দুটোর মধ্যে কার পোলারিটিটা বেশি, অর্থাৎ যার ডাইপোল মোমেন্ট বেশি তার পোলারিটি বেশি। আমরা বলছি যার ডাইপোল মোমেন্ট 0 তার পোলারিটি 0, অর্থাৎ সেটা নন পোলার। তাহলে যার ডাইপোল মোমেন্টটা বেশি হবে সেটাই হবে আমার বেশি পোলার। আচ্ছা, এবার দেখি, এবার আমাদের জানতে হবে, আমরা জানি হচ্ছে ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভিটির থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটির দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভিটি আর নাইট্রোজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এটার দিকে এটা হবে, এখানেও ঠিক তাই, এটার দিকে হবে, এখানেও ঠিক তাই, এখান থেকে এটার দিকে হবে, আর এখান থেকে এটার দিকে হবে। এখন আমরা যদি এই 3টি বলের লব্ধি বল আঁকতে চাই, তাহলে আমরা যদি একটা পয়েন্টকে ডিটেক্ট করি লাইক দিস, এখানে এই দুটো একই দিকে কাজ করতেছে, এটা এবং এটা ধরে এটা এইদিকে কাজ করছে। দেন এখানে একটা বল, এটা কাজ করতেছে আমার এই বরাবর, আর এদিকে বল আরেকটা বল কাজ করতেছে এই বরাবর। তাহলে আমার এখানে লব্ধিটা বের করতে হবে। ওকে, আমি লব্ধি পাবো। দেন আমরা যদি এখানে কাউন্ট করি, এখানে নাইট্রোজেন এবং ফ্লোরিন এই দুটোর মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন যেহেতু লেস আমার ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লোরিন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে নাইট্রোজেন থেকে ফ্লোরিনের দিকে হবে আমার এই ডাইপোল মোমেন্টের দিক, এটা হবে এদিকে, দেন এটা হবে আমার এই দিকে, আর এটা হচ্ছে আমার এই দিকে। তাহলে এখন কি পাচ্ছি, যেমন দেখা যাচ্ছে এটা ব্যানিশ হয়ে যাচ্ছে। কারণ হলো আমরা ফিজিক্সে জানি এই লব্ধি এবং এই লব্ধি দুটো সমান। আমি যদি এটাকে এফ এবং এফ ধরি, তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এখন আমার মূল নেট ফোর্সটা কাজ করবে এই দুটোর ক্ষেত্রে। তাহলে এই দুটোর ক্ষেত্রে আর এই দুটোর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি প্রথমে কি করি, আমরা যদি দেখি যে এই দুটোর জন্য আমার ডাইপোল মোমেন্টটা কি হবে, প্রথমটার ক্ষেত্রে আমার ডাইপোল মোমেন্টটা কি হবে, আমরা দেখতে পেলাম যে এখানে এই দুটোর ক্রিয়ার ফলে আমার ডাইপোল মোমেন্ট, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ 0, আমরা যদি দেখি এই আরেকটা, এটা এবং এটা, এই দুটার জন্য, এবং আরেকটা জিনিস এটা এবং এটা আমরা যদি একটু খেয়াল করি, এটা এই যে এখানে মেনলি এসব ব্যাপারটা আছে এরকম,
এই ফোর্স এবং এই ফোর্স দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা, তাদের লব্ধিটা কাজ করবে, আমরা ফিজিক্সের থিওরিতে জানি কি এই দুটোর লব্ধিটা কাজ করবে আবার এই দিকে। তাহলে এই রেখা বল, এই রেখা বরাবর আমার 3টি বল কাজ করতেছে। কীরকম? প্রথমে হলো এইটা, তারপরে এটা, এই দুটো প্রথমে আমি এটা দ্বারা বোঝাচ্ছি, তারপরে এটা, এবং এই দুটো বলের লব্ধি হচ্ছে আরেকটা। তাহলে 3টা বলে আমার উপরের দিকে কাজ করতেছে, তাহলে একমুখী। তাহলে এ একটা ফোর্স, এ একটা ফোর্স, এ একটা ফোর্স, 3টা ফোর্স যদি একই দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। আর যখন কোনো একটা যৌগে তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ ডাইপোল মোমেন্টের মধ্যবর্তী কোণ যত কম হবে ও ক্ষেত্রে আমার ডাইপোল মোমেন্টের মান তত বেশি হবে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটো একটা আরেকটাকে যদি আমার ক্যান্সেল করে দেয় তখন এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে এটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে লব্ধির মানটা বেশি আর এখানে লব্ধির মানটা আমার হচ্ছে এখানে মধ্যবর্তী কোণটা এখানে বেশি, এখানে মধ্যবর্তী কোণ 0। তাহলে যার মধ্যবর্তী কোণ 0 তার ডাইপোল মোমেন্ট বেশি, অর্থাৎ আমরা বলতে পারি এখানে NH3 এর পোলারিটিটা NF3 এর পোলারিটি অপেক্ষা বেশি। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে NH3টা অর্থাৎ অ্যামোনিয়াটা NF3 অপেক্ষা অধিক পোলার ব্যাখ্যা করো, তাহলে এই ডাইপোল মোমেন্টের বেসিক দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যাটা করে দিতে পারি। ওকে, আমাদের প্রথম প্রবলেমটা সলভ হলো। এবার আমরা করতে চাচ্ছি হচ্ছে 2 নম্বর প্রবলেমটা সলভ করব। 2 নম্বরে বলা আছে এই দুটোর মধ্যে কার পোলারিটিটা বেশি অথবা ক্রম কি। যেমন আমরা যদি একটু আঁকতে চাই লাইক দিস, এখানে C দেন Cl দেন ডাবল বন্ড হচ্ছে C বন্ড Cl দেন হচ্ছে আমার S। খুবই সংক্ষেপে আমি এটা করে ফেলবো। এক্ষেত্রে N C দেন Cl দেন ডাবল বন্ড দেন C বন্ড S বন্ড S। তো আমরা প্রথমে জানি যে এখানে দুটো কার্বন আছে, এ একটা কার্বন, এ একটা কার্বন। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমার 2.5। খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা আমার 2.5, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা আমার 2.5। এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আমার এখানে 3, এটা হচ্ছে আমার তড়িৎ ঋণাত্মকতা 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি শুধু জাস্ট এই দুটো অপশন কনসিডার করি তাহলে এটা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভিটি, এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমার ডাইপোল মোমেন্টের দিক হবে এই লেস ইলেকট্রোনেগেটিভিটি থেকে মোর ইলেকট্রোনেগেটিভিটির দিকে। এখানেও ঠিক তাই, আমার লেস ইলেকট্রোনেগেটিভিটি থেকে মোর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে আমার দুটো ইয়ের দিকটা এ হলো একটা দিক, আবার এই আরেকটা দিক হচ্ছে এটা। অর্থাৎ এটা যদি আমার F হয়, এটা যদি F2 হয়, অথবা এটা F1 এটা F2 ধরি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন আমি যদি বলি এটা লব্ধি কত, তাহলে লব্ধিটা কিন্তু বেশি হবে। লব্ধিটা এটা 180 ডিগ্রি কেন, এটা 0 ডিগ্রি, কারণ একই দিকে কাজ করতেছে, তার মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যত কম হবে লব্ধির ভেক্টরের মান তত বেশি হবে। তাহলে এখানে আমার লব্ধি ফোর্সটা বেশি, অর্থাৎ এখানে আমার ডাইপোল মোমেন্টটা অনেক বেশি। ডাইপোল মোমেন্টটা বেশি কেন? আমার ডাইপোল মোমেন্ট আমি যদি এভাবে হিসাব করি, দিস ইজ μ1, দিস ইজ হচ্ছে μ2। আমরা যদি ফিজিক্সের সূত্রটা অ্যাপ্লাই করি, মিউ সমান সমান এখানে আছে μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2 μ1 দেন μ2, তাদের মধ্যবর্তী কোণ কজ অফ আলফা। তাহলে কজ আলফার মান 0, তার মানে তখন দুটোর যোগফল আকারে চলে আসতেছে, অর্থাৎ সেখানে আমি লিখতে পারবো μ1 প্লাস দেন μ2। তাহলে দুটোর যোগফল, তাহলে যোগফল বেশি হলে আমার লব্ধি ডাইপোল মোমেন্টটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, আমরা একটু মনে ভুল করেছি, এটা হাইড্রোজেন হবে না, এটা হবে ক্লোরিন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লোরিন। এখানে কি দেখা যাচ্ছে, একই রকমভাবে এখানে আমার ডাইপোল মোমেন্টের দিক এদিক থেকে এই দিকে হবে, আর এটা ডাইপোল মোমেন্টের দিক এদিক থেকে এদিক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হলো, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমার 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নিট ডাইপোল মোমেন্ট হচ্ছে μ1 মাইনাস μ2। তাহলে এক্ষেত্রে আমার হচ্ছে ডাইপোল মোমেন্টটা কম। কেন? এই সূত্র দিয়ে জাস্ট এখানে কস আলফার মান, এখানে আলফার মান যদি 180 ডিগ্রি বসে দ্যাট ইজ মাইনাস হয়ে যায়, অর্থাৎ μ1 মাইনাস μ2 পেয়ে যাবো, অর্থাৎ এইটার চেয়ে এটা কম অথবা এটার চেয়ে এটা বেশি। সুতরাং এই যৌগটার মধ্যে আমার ডাইপোল মোমেন্টের মান বেশি, এই যৌগটার মধ্যে আমার লব্ধি ডাইপোল মোমেন্টের মান কম। সুতরাং আমার এই যৌগটা হচ্ছে এটার চেয়ে ডাইপোল মোমেন্টের দিক থেকে বেশি পোলার। ওকে, এবার আমরা আসবো আমাদের 3 নম্বর যে ইয়াটা আছে প্রবলেমটা, সেটা এখানে কতগুলো হ্যালোজেনিক অ্যাসিড দেওয়া আছে। এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড অ্যান্ড হাইড্রোজেন আয়োডাইড। এগুলোকে আমরা বলবো হ্যালোজেনিক অ্যাসিড।
হ্যালোজেনিক অ্যাসিড কেন বলা হয়? কারণ এখানে সবগুলো হচ্ছে আমার হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সব হচ্ছে হ্যালোজেন। তো আমরা একটু ক্রম যদি দেখতে চাই, এখানে খুব মজার একটা ব্যাপার, আমরা প্রত্যেকটা মৌলগুলোকে অ্যানালাইসিস যদি করি, দিস ইজ হাইড্রোজেন ফ্লোরাইড, দেন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ক্লোরাইড, দেন হচ্ছে আমার হাইড্রোজেন ব্রোমাইড, দেন হচ্ছে আমার হাইড্রোজেন আয়োডাইড। তাহলে আমরা যদি একটু দেখি, এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমার 4, ক্লোরিন হচ্ছে আমার 3.0, এটা হচ্ছে 2.8, এই আয়োডিন হচ্ছে 2.5 তড়িৎ ঋণাত্মকতা, আর এটার হচ্ছে আমার কত 2.1। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে কম হচ্ছে আমার হাইড্রোজেনের। তাহলে আমার তড়িৎ ঋণাত্মকতার দিক কোথায় হবে? এই হাইড্রোজেন থেকে ফ্লোরিনের দিকে, কমটা থেকে বেশির দিকে, এখান থেকে কমটা থেকে বেশির দিকে, এটাও কমটা থেকে বেশির দিকে, এটাও কমটা থেকে বেশির দিকে। তাহলে যেহেতু এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে তার ডাইপোল মোমেন্টের মান বেশি, তারপরে এটাতে বেশি, যেহেতু তারপরে তড়িৎ ঋণাত্মকতা এটা, তারপরে এটা, তারপরে এটা। অর্থাৎ যেহেতু এখানে আমি যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটা 3 ধরি, এটা 4 ধরি, তাহলে এটার তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাহলে এটার ডাইপোল মোমেন্ট বেশি, এটা তড়িৎ ঋণাত্মকতা যদি এই দুটোর চেয়ে বেশি, তাহলে এটার ডাইপোল মোমেন্ট বেশি, তারপরে এটার ডাইপোল মোমেন্ট বেশি। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, হাইড্রোজেন ফ্লোরাইডের সবচেয়ে বেশি ডাইপোল মোমেন্ট, অর্থাৎ এটা সবচেয়ে বেশি ডাইপোল মোমেন্ট বিদ্যমান, তারপর হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন আয়োডাইড। এবার আমরা নির্ণয় করব। এবার এখানে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন। আমি বলেছি এখানে চারটা যৌগ আছে, জৈব যৌগ। একটা হচ্ছে আমার অ্যাসিটিলিন, একটা হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড, আর একটা হচ্ছে আমার ইথানেল বা ইথানঅ্যালডিহাইড। এটা হচ্ছে অ্যালডিহাইড, ওটা আমার জৈব অ্যাসিড, আর এটা হচ্ছে আমার অ্যালকাইন। এই 3টে যৌগ এখানে দেওয়া আছে। আমি যদি বলি এখানে কোন যৌগের মধ্যে, অর্থাৎ কোন কার্বনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি, বা কোনটি বেশি অধিক পোলার, সেটা যদি আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি, তাহলে আসলে দেখতে হবে এই যেমন এই দুটো কার্বনের মধ্যে কোন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই দুটো কার্বনের মধ্যে কোন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই দুটো কার্বনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখানে জৈব যৌগের তড়িৎ ঋণাত্মকতা বের করার জন্য আরেকটা সূত্র আমরা জানি, যখন কার্বন এবং কার্বন আমরা জানি উভয় ক্ষেত্রে তাদের তড়িৎ ঋণাত্মকতা হওয়ার কথা ছিল 2.5, কিন্তু এখানে আরেকটা বিশেষ সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। যখন কোনো একটা জৈব যৌগে কার্বন বিদ্যমান থাকে, তখন দেখতে হবে ওই জৈব যৌগের মধ্যে কোনো যৌগের সংকরায়নটা কি আছে, সংকরায়নের উপর ভিত্তি করে তার তড়িৎ ইলেকট্রোনেগেটিভিটি আমরা কাউন্ট করতে পারি। তাহলে আমরা একটু দেখি যে কীভাবে সংকরায়নের ভিত্তিতে আমরা করতে পারবো। সংকরণের ভিত্তিতে করা যায় এইভাবে, আমরা একটু ক্লিয়ারলি যদি বলি, এখানে প্রথমে এই হলো অ্যাসিটিলিন, আমি প্রথমে এই কার্বনের তড়িৎ সংকরণ বের করতে চাচ্ছি, এই কার্বনের সংকরণ বের করতে চাচ্ছি। তাহলে আমরা যদি স্ট্যাটিক নাম্বার মেথড অ্যাপ্লাই করি, স্ট্যাটিক নাম্বার মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি কার্বনের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে, এখানে কার্বনের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4, যেহেতু তার পারমাণবিক সংখ্যা 6, ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমার 4। দেন লন পেয়ার ইলেকট্রন কত, যেহেতু 4টে ইলেকট্রন আছে, দেখি কার্বন কয়টা ব্যবহার করেছে, 1 2 3 4, 4টে ব্যবহার করেছে, সুতরাং লন পেয়ার ইলেকট্রনের সংখ্যা 0। দেন সিগমা বন্ধন কত, সিগমা বন্ধ আমরা বের করতে জানি, সিগমা বন্ধন হচ্ছে এখানে মাঝখানে একটা সিগমা, বাকি দুইটা হচ্ছে পাই, আর এখানে একটা সিগমা, তাহলে কার্বনের টোটাল সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে আমার 2। তাহলে এখন আমার স্ট্যাটিক নাম্বার বলতেছে হচ্ছে সিগমা বন্ড প্লাস লন পেয়ার ইলেকট্রন, দ্যাট ইজ 2 + 0, দ্যাট ইজ 2। 2 হলে আমার সংকরায়ন হয় সেখানে sp সংকরায়ন। এটা কী ধরনের সংকরায়ন হবে? এখানে এটা হবে sp সংকরায়ন। অনুরূপভাবে আমার এই সংকরায়নটা কী হবে? এটাও আমার sp সংকরায়ন। ওকে, তাহলে এখানে sp সংকরায়ন, এটাও sp সংকরায়ন। আমরা জানি সংকরায়নের উপর ভিত্তি করে তড়িৎ ঋণাত্মকতা আবার বের করা হয়। কিভাবে? যার অ্যাস ক্যারেক্টারিস্টিক্স যত বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। এখানে দুটোরই আমরা দেখতে পাচ্ছি দুটো যৌগের মধ্যেই sp পাওয়া যাচ্ছে, সুতরাং এটারও অ্যাস ক্যারেক্টারিস্টিক্স 50%, এটারও অ্যাস ক্যারেক্টারিস্টিক্স 50%, সুতরাং উভয় যুগে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সমান। যদি পরীক্ষা আসে অ্যাসিটিলিনে দুটো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সমান ব্যাখ্যা করো, তাহলে আমরা এই ব্যাখ্যা দিয়ে বলতে পারবো। ওকে, দেন আমরা যদি পরেরটা করতে চাচ্ছি, পরেরটা আমাদের ক্লিয়ার হবে একটু, তাহলে জিনিসটা সহজ হয় বোঝার জন্য। এখানে দেওয়া আছে যেমন CH3 বন্ড CO বন্ড ও বন্ড S। আমরা একটু একটা ঘাটানি সংকেত আকারে লিখি, আমাদের এটা সলভ করতে গেলে আমাদের তো আঁকতে হবে। এখানে যদি আমি এই কার্বনটাকে 1 নম্বর কার্বন দিই, এটাকে যদি 2 নম্বর কার্বন দিই, আমার প্রশ্ন হচ্ছে এই দুটো যৌগের মধ্যে
কোন যৌগে এই দুটো মৌলের মধ্যে এই দুটো কার্বনের মধ্যে কোন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি? আমরা তো জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, তাহলে সব জায়গায় তো সমান হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি না। যৌগযোগে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে একটা বন্ধন ভেঙে যায়। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে অন্য একটা মৌল থেকে ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নিয়ে যায় এবং এভাবে সে ঋণাত্মক আয়নে আয়নিত হয়, বাকি অংশটাকে সে ধনাত্মক আয়নে পরিণত করে। এভাবে যখন কোনো একটা কার্বন ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন তার মধ্যে যেটার ইলেকট্রন ডেফিসিয়েন্ট অর্থাৎ ইলেকট্রন ঘাটতি সমৃদ্ধ কোনো মূলক থাকবে তখন তার মধ্যে প্রবেশ করবে। এভাবে আমরা বিক্রিয়াগুলো সম্পন্ন করি। আমরা যখন সেকেন্ড পেপারের বিক্রিয়াগুলো দেখব তখন ক্লিয়ার হবে। আমরা এটা একটু দেখি যে কীভাবে বিক্রিয়াটা, তাহলে আমরা এইটা সংখ্যাটা নির্ণয় করব। 1 নম্বর কার্বনের আমরা প্রথমে দেখতেছি ব্যালেন্স ইলেকট্রন, এটা হচ্ছে 4। দেন আমার লন পেয়ার ইলেকট্রনের সংখ্যা কত? লন পেয়ার ইলেকট্রন নাই, কারণ 4টা ছিল, 4টে ব্যবহৃত হচ্ছে, দ্যাট ইজ 0। আমার সিগমা বন্ধন কত? সিগমা বন্ড হচ্ছে 1 2 3 4, দ্যাট ইজ 4। তাহলে আমার স্ট্যাটিক নাম্বারটা কত হবে? স্ট্যাটিক নাম্বার হচ্ছে লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ড, দ্যাট ইজ 0 প্লাস 4, দ্যাট ইজ হচ্ছে 4। 4 হলে আমার জানি সংকরায়ন হচ্ছে আমার এখানে sp3 সংকরায়ন। তাহলে প্রথম যে কার্বন 1 নম্বর কার্বনের সংকরায়ন হচ্ছে আমার sp3 সংকরায়ন। দেন 2 নম্বর কার্বনের সংকরায়ন বের করতে চাচ্ছি, এটা হলো for 1, এটা for 2 এর জন্য। আমরা এখানে যদি একটু দেখি 2 নম্বর কার্বনের সংকরায়নটা বের করতে চাচ্ছি, কীভাবে বের করতে পারবো? এখানে আমার কার্বনের ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে আমার 4, ওকে আমি পেলাম 4। দেন লন পেয়ার ইলেকট্রন কত? লন পেয়ার ইলেকট্রন 4 ছিল, 1 2 3 4, 4টে ব্যবহৃত হয়েছে, কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। সিগমা বন্ধনের সংখ্যা কত? সিগমা বন্ধনের সংখ্যা দিস ইজ 1, দিস ইজ 1, দিস ইজ 1, তাহলে 3, তাহলে আমি লিখতে পারি 3। তাহলে এবার আমার স্ট্যাটিক নাম্বারটা কত হবে? দ্যাট ইজ লন পেয়ার ইলেকট্রন প্লাস হচ্ছে সিগমা বন্ড ইলেকট্রন। তাহলে লন পেয়ার ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আমার 0 দেন 3, তাহলে সব হয় কি sp2। তাহলে এটার আমার সংকরায়ন হচ্ছে আমার sp2 সংকরায়ন। তাহলে আমার 2 নম্বর কার্বনের সংকরায়ন হচ্ছে আমার sp2 সংকরায়ন। ওকে, তাহলে আমি সংকরায়ন বের করে ফেলছি। এখন আমি সংকরায়ন বের করে সংকরায়নের সাথে কিভাবে আমি তড়িৎ ঋণাত্মকতা বের করব, এটাই হচ্ছে আমার এখানে শেখার ব্যাপার। তাহলে আশা করি সবাই সংকরায়ন বের করাটা শিখতে পেরেছে, বা আমরা শিখতে পেরেছি যে কীভাবে সংকরায়ন বের করতে হয় একটা যৌগযোগের মধ্যে। বা যদি বলে এই যৌগযোগের কার্বনের সংকরায়নের সেট লিখো, তাহলে হবে sp3 এবং sp2 সংকরায়ন। বাট এবার আমি জানতে চাচ্ছি এই দুটোর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। এবার তড়িৎ ঋণাত্মকতা আমরা যদি একটু লিখি যে তড়িৎ ঋণাত্মকতা ইজ প্রপোর্শনাল টু S ক্যারেক্টার, মানে S চরিত্রের শতকরা হার। অর্থাৎ কোনো একটা যোগের কোনো একটা যোগে কার্বনে S চরিত্রের শতকরা হার যত বেশি হবে তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। তাহলে আমরা প্রথম 1 নম্বর কার্বনের S ক্যারেক্টার বের করতে যাচ্ছি। S ক্যারেক্টার for 1 কীভাবে বের করে? আমরা দেখি যে এখানে তার সংকরায়ন হলো sp3 সংকরায়ন, অর্থাৎ sp3 সংকরায়ন বলতে বোঝায় এখানে s অরবিটাল একটি আছে, p অরবিটাল 3টি আছে, তাহলে মোট অরবিটালের সংখ্যা হচ্ছে 4। তাহলে 4টি অরবিটালের মধ্যে আমার s আছে একটি, তাহলে 100 জন্য কত হবে? দ্যাট মিনস আমরা যদি কাউন্ট করি দ্যাট উইল বি 25%। তাহলে আমরা একটু লিখে রাখি যে 1 নম্বর যে কার্বন সে কার্বনের S ক্যারেক্টার হচ্ছে আমার 25%। দেন এভাবে আমরা এখন 2 নম্বরের যে কার্বন sp2 সংকরায়ন সেটার তড়িৎ ঋণাত্মকতা বের করতে চাচ্ছি। তাহলে আমরা একটু এটা দেখি এই সূত্র অনুসারে। তাহলে কি লিখতে পারবো? আমি S ক্যারেক্টারিস্টিক্স ফর 2 নম্বর কার্বন আমি সেটা দেখি। এখানে sp2 সংকরায়নের জন্য আমরা যদি দেখি এখানে s অরবিটাল একটি, p অরবিটাল একটি, তাহলে মোট অরবিটালের সংখ্যা আছে 3, 3-এর মধ্যে s আছে একটি। দেন তাহলে টোটাল 100% লিখলে আমি পাবো 33.33%। তাহলে এটা পেয়ে গেলাম হলো হচ্ছে আমি 33.33%। তাহলে আমরা বলছি তড়িৎ ঋণাত্মকতা ইজ প্রপোর্শনাল টু S ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ S চরিত্রের শতকরা হার। তাহলে যেহেতু 2 নম্বর কার্বনের S ক্যারেক্টারিস্টিক্সটা 1 নম্বর কার্বনের S ক্যারেক্টারিস্টিক্সের চেয়ে বেশি, সুতরাং 2 নম্বর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 1 নম্বর কার্বনের চেয়ে বেশি, অর্থাৎ 2 is greater than 1। এটাই হচ্ছে আমার এখান থেকে শিক্ষণীয়। অনুরূপভাবে আশা করি CH3CSO এটা আমরা বের করতে পারবো। এটা সবার জন্য বাড়ির কাজ রইল, আমরা চেষ্টা করবো অঙ্কটা করার জন্য। এবং এটাও NH3 এবং H2O এটা তড়িৎ ঋণাত্মকতা কীভাবে বের করতে হয় এটা আমরা ইনশাআল্লাহ বাসায়
করার চেষ্টা করব। আশা করি এখন পারবে সবাই। আমরা এবার করব 6 নম্বরেরটা। 6 নম্বর তড়িৎ ঋণাত্মকতা আমরা কিভাবে বের করব, ক্রমটা আমরা কিভাবে বের করব সেটা একটু দেখি। খুবই ইফেক্টিভ একটা আমাদের জন্য প্রবলেম। এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে চাচ্ছি। ওকে, এটা সলভ করার জন্য আমরা একটু দেখি। প্রথমে আমরা একটু যৌগগুলোর স্ট্রাকচারটা একটু ব্যাখ্যা করি। এই হলো আমার প্রথমে এটার নাম হচ্ছে জাইলিন। প্রথমে এটার নাম হলো টলুইন। যখন এইটাকে একটা হাইড্রোজেন, এখানে কার্বন শিকলের মধ্য থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সেখানে আরেকটি মিথাইল মূলক আসে, তখন এই পুরো যৌগটার নাম হয়ে যায় জাইলিন। এটা আমরা মার্কারে ব্যবহার করতে থাকি, মার্কারের কালিতে এটা ব্যবহার করা হয়, ইট ইস জাইলিন। তো দেখা যাচ্ছে এটা হলো যদি 1 নম্বরে এখানে যদি দেওয়া হয় তাহলে 1 2 3 4 5, অর্থাৎ এইভাবে যদি দিই 1 2 3 4 5 6, তাহলে এটা হলো 3 মিথাইল অথবা 3 মিথাইল 1 জাইলিন, অথবা আমরা বলবো অর্থমেটা প্যারাজাইলিন। সোজা কথা এটার নাম হলো প্যারাজাইলিন। তারপরে এটার নাম হচ্ছে মেটাজাইলিন, এটার নাম হচ্ছে অর্থোজাইলিন। তাহলে অর্থ মেটা প্যারা, যদি বলা হয় অর্থ মেটা এবং প্যারাজাইলিনের মধ্যে কোন জাইলিনের, যেহেতু 3টেই জাইলিন, অর্থ মেটা এবং প্যারাজাইলিনের মধ্যে কোন জাইলিনের পোলারিটি বেশি, তাহলে আমরা বলবো অর্থোজাইলিনের পোলারিটিটা অপর দুইটি অর্থাৎ মেটাজাইলিন এবং প্যারাজাইলিনের চেয়ে বেশি। আবার মেটাজাইলিনের পোলারিটিটা প্যারাজাইলিনের অপেক্ষা বেশি মেটাজাইলিনের, আবার মেটাজাইলিনের চেয়ে অর্থোজাইলিনের পোলারিটিটা বেশি। এবার একটু দেখি কিভাবে এটা বেশি হয়। এখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা একটু যদি খেয়াল করি, এখানে একটা কার্বন আছে, এই কার্বনটার কিভাবে আছে, যদি আমরা দেখি, এটা একটা সিগমা বন্ড একটা ডাবল বন্ড, তার মানে এইভাবে আছে। আবার এখানেও ঠিক তাই, এই কার্বনটা একটা সিগমা বন্ড একটা ডাবল বন্ড, অর্থাৎ এক পাশে তার একটা সিগমা বন্ডন থাকে, এক পাশে একটা ডাবল বন্ড থাকে, আর এখানে আছে একটা সিগমা বন্ডন। তাহলে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, এই কার্বনের সংকরায়নটা কি আমরা জানি, এই যেহেতু 3টা, একটা সিগমা বন্ড এখানে সিগমা বন্ড, তাহলে এটার সংকরায়ন হবে sp3 সংকরায়ন। বাট এটার সংকরায়ন কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কার্বনটা দুটো কার্বন, অর্থাৎ এখানে এইভাবে আছে কার্বনটা তাহলে এখানে সিগমা বন্ধনের সংখ্যা কত, আমরা একটু আগে তো এটা বের করে নিলাম। এই যে এটা যদি এরকম হয়, তিনটা হচ্ছে আমার সিগমা বন্ড, দ্যাট ইজ সিগমা বন্ড হচ্ছে আমার 3টা, তাহলে সেক্ষেত্রে তার সংকরায়ন হবে আমার সম্ভবত, আমরা যদি একটু বের করি কত হবে, ব্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4, লন পেয়ার ইলেকট্রন 0, সিগমা বন্ধন হচ্ছে 3, তাহলে sp2 সংকরায়ন হয়, আর এটা হলো sp3 সংকরায়ন। তাহলে একটু আগে দেখলাম যার sp3 সংকরায়ন হবে তার S ক্যারেক্টারিস্টিক্সটা কত পার্সেন্ট, 25%, আর sp হচ্ছে 33.3%। তাহলে এটার S ক্যারেক্টারিস্টিক্স যেহেতু বেশি, তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটা তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে কম থেকে বেশির দিকে হয় আমার দিক, কম থেকে বেশির দিকে হয় আমার তড়িৎ ঋণাত্মকতার দিক। আমরা সেটা জানি যে সবচেয়ে কম থেকে বেশির দিকে তড়িৎ ঋণাত্মকতার দিক হয়। তাহলে এটারও ঠিক তাই, এটারও কি হবে, এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি, তাহলে কম থেকে বেশির দিকে হবে। তাহলে আমরা যদি একটু এখানে দেখি যে এটা কাজ করতেছে এই বরাবর আর এটা কাজ করতেছে এই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যার যত বেশি হবে তার ডাইপোল মোমেন্ট তত কম হবে, আর মধ্যবর্তী কোণ যার যত কম হবে ডাইপোল মোমেন্ট তত বেশি হবে। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, আমরা এটা পেলাম। এবার 2 নম্বরটা যদি আমরা একটু দেখি, তাহলে সেক্ষেত্রে কী বলবো, ওকে, এই হলো আমার এখানে CH3, এটা হচ্ছে আমার এখানে CH3। তাহলে অনুরূপভাবে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে sp2 সংকরায়ন, এটা sp3 সংকরায়ন, একই রকম আগের মতো এটার এইভাবে কাজ করবে, আর এটা কাজ করবে যেহেতু এটা লেস ইলেকট্রোনেগেটিভিটি, এটা মোর ইলেকট্রোনেগেটিভ, এদিকে কাজ করবে। তাহলে আমরা যদি একটু গ্রাফটা আঁকতে চাই, কীভাবে আছে এটা হচ্ছে জাস্ট এটা কিন্তু আমি এইভাবে দেখাই, এইভাবে আছে, আর এটা আছে কীভাবে, এইভাবে, এটা আছে এটা নিচের দিকে এইভাবে, আর এটা এইদিকে, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আমরা হিসাব করে দেখতে পারবো এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এবং সেটা হচ্ছে আমার যেটা হচ্ছে পলিগনাল থিওরি, এটা হচ্ছে হ্যাক্সাগোনালের আমরা প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি করে পাই এখানে। তাহলে সেই হিসাবে আমরা কিন্তু বের করতে পারি, মানে এটা বের করা একটা থিওরিও আছে, আমরা সেটা পরে আলোচনা করব, আমরা জাস্ট মনে রাখবো এটার মান হচ্ছে 120 ডিগ্রি। দেন আমরা যদি অর্থোজাইলিনেরটা একটু দেখি, তাহলে অর্থোজাইলিনের ক্ষেত্রে আমাদের কি হবে সেটা একটু যদি আমরা ব্যাখ্যা করে নেই। এই হলো আমার জাইলিন, এই হলো অর্থোজাইলিন। ওকে, তাহলে অর্থোজাইলিনের ক্ষেত্রে
এটা সংকরায়ন হচ্ছে আমার sp2 সংকরায়ন, এটা sp3 সংকরায়ন, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এই ক্ষেত্রেও ঠিক তাই আমার দিকটা হবে কম ইলেকট্রোনেগেটিভিটি থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটির দিকে। আর এখানে এটা sp2 sp3, এই ক্ষেত্রেও সেম, তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা যদি একটু আঁকি তাহলে এটা কী হবে, জাস্ট এটাকে যদি এইভাবে দেই নিচের দিকে এটা, আর এটা যদি এইভাবে দেই তাহলে এটা, তাহলে এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে আমরা বলেছি যে যার মধ্যবর্তী কোণ অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যত ছোট হবে তার লব্ধি ভেক্টরের মান তত বেশি হবে, আর মধ্যবর্তী কোণ যত কম হবে বেশি হবে তার ডাইপোল মোমেন্টের মান তত কম হবে। তাহলে আমার এখানে দিকটা ক্রম হচ্ছে, যেহেতু এটা সবচেয়ে কম 60 ডিগ্রি, এটার ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি, তারপরে এটার মধ্যবর্তী কোণ 120, তারপরে এটা, তারপরে এটা, অর্থাৎ 3 নম্বরটা সবচেয়ে বেশি পোলার, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর। আমাদের এখানে আরেকটা প্রবলেম এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে নাইট্রোটলুইন, তারপরে ম্যাটাটলুইন এবং প্যারাটলুইন। এই যৌগটার আমরা ডাইপোল মোমেন্ট কীভাবে এখানে মেজারমেন্ট করব, সেটাও একটা শিক্ষণীয় ব্যাপার। আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেন প্রবলেমটা আমরা একটু সলভ করার জন্য একটু দেখি সেক্ষেত্রে কীভাবে করা যায়। আশা করি এই প্রবলেমগুলো সবাই বুঝতে পেরেছে। আমাদের এখানে আমরা এখন একটা প্রবলেমই করব, যেন আমার বাকিগুলো আমরা মুছে দিলাম। আমাদের এখানে একটাই করব আমরা এখন। এখানে এটা হচ্ছে আমার অর্থ 7 নম্বরে যেটা দেওয়া আছে, আমরা একটু ডিটেলস করি। এখন যদি ব্ল্যাকবোর্ডে আমাদের অনেক জায়গা হয়ে গিয়েছে, আমরা এখন সুন্দরভাবে করতে পারবো। এই হচ্ছে আমার একটা, এটা হলো টলুইন, লাইক দিস, এই হচ্ছে আমার টলুইন, আর এ হচ্ছে আমার নাইট্রোমূলক। খুব মজার ব্যাপার। এখন আমরা একটু যদি খেয়াল করি, একটু আগে দেখলাম এই যে কার্বন, এই কার্বনের সংকরায়ন হলো sp3 সংকরায়ন, আর এই কার্বনের সংকরায়ন হচ্ছে আমার sp2 সংকরায়ন। তাহলে যার sp2 সংকরায়ন তার s ক্যারেক্টার হচ্ছে আমার 33.3%, আর এখানে হচ্ছে 25%। আমরা জানি যার s ক্যারেক্টারিস্টিক্স যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, এটার তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে আমার ডাইপোল মোমেন্টের দিক হবে লেস ইলেকট্রোনেগেটিভিটি থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভিটির দিকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে নর্মালি যেহেতু আগে আমার কেন সংকরণকে আমি এখানে বেঞ্চমার্ক হিসেবে ধরলাম, কারণ দুটোই ছিল কার্বন, তাহলে দুটো কার্বন হলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে কম হবে সেটা আমাকে নির্ণয় করার জন্য এই প্রসেস করছি। এখানে দেখতে পাচ্ছি একটা কার্বন এবং নাইট্রোজেন, এই দুটোর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি এটা করার জন্য আমার সংকরণ বের করার দরকার নেই। আমি নিজেই জানি যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আমার হলো 3.3, এটা 3, আর কার্বন হচ্ছে 2.5, তাহলে কার বেশি? নাইট্রোজেনের বেশি। এবার তড়িৎ ঋণাত্মকতার ক্রম কোন দিক থেকে কোন দিকে কাজ করবে? এই বেশি থেকে কমের দিকে। তাহলে আমি যদি একটু মেজারমেন্ট করে দেখি, এটা হচ্ছে এইদিকে কাজ করতেছে আর এটা হচ্ছে এইদিকে কাজ করতেছে, তাহলে এই কোণটা কত? এই ক্ষেত্রে এই কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি। ওকে, খুব সুন্দর একটা প্রসেস। এই কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি যদি আমি ওইভাবে হিসাব করে বের করি। দেন 2 নম্বর যেটা আমার এখানে দেওয়া আছে, আমরা এখন খুব সহজে করে ফেলতে পারবো যেহেতু জিনিসটা আমরা বুঝে গিয়েছি। এটার ক্ষেত্রে আমার কি হবে? এই হলো আমার CH3, এই হলো আমার NO2। তাহলে অনুরূপভাবে এক্ষেত্রে আমার ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে এখান থেকে এইদিকে, আর এটা হবে আমার প্লাসের থেকে মাইনাসের দিকে, অর্থাৎ এইভাবে হবে। ওকে, যেহেতু এটা হচ্ছে এটা একটু আসলে বাঁকা হয়ে গেছে, এটা এইভাবে দেখতে হবে, এই অর্থাৎ আমার প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে সেক্ষেত্রে আমার দিকটা কীরকম হবে? এই হলো এইদিকে আর এটার দিকটা হচ্ছে এই দিকে। তাহলে এই কোণটা কত? এই কোণটা একটু ছোটো হয়ে গেছে, দ্যাট ইজ এটা হচ্ছে 60 ডিগ্রি। দেন হলো আমার পরে যেটা দেওয়া আছে এখানে লাস্ট যে যৌগটা দেওয়া আছে আমার হচ্ছে প্যারাজাইলিন, দ্যাট ইজ প্যারাজাইলিন বলতেছে প্যারানাইট্রোটলুইন অথবা প্যারানাইট্রোটলুইন এটার নাম। তাহলে আমি যদি নাম এখানে করি, এটা তড়িৎ ঋণাত্মকতা এটার চেয়ে, এটা তড়িৎ ঋণাত্মক কম, এটার বেশি, তাহলে এটা আমার হবে কমের চেয়ে বেশির দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ওকে, আর এটা হচ্ছে আমার এটাও পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ওকে, তাহলে এখন আমরা যদি তাদের মধ্যবর্তী কোণ হিসাব করি তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এখানে 0 ডিগ্রি। তাহলে যার মধ্যবর্তী কোণ যত কম তার ডাইপোল মোমেন্টের মান তত বেশি। সুতরাং এটার ক্রম হচ্ছে, যেহেতু এটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটা ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি, এরপরে এটার মধ্যবর্তী কোণ যেহেতু এটার চেয়ে বেশি কম, তাহলে এটা তারপরে এটার, অর্থাৎ সবচেয়ে বেশি ডাইপোল মোমেন্ট এটার, অর্থাৎ এটা সবচেয়ে বেশি পোলার, তারপরে এটা পোলার, তারপরে এটা পোলার। এভাবে আমরা আশা করি ডাইপোল মোমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে যেই ক্লুগুলো আমরা ব্যবহার করলাম, এই ক্লুগুলো ব্যবহার করে
এরকম যত রকমের প্রবলেম আছে অর্গানিক কেমিস্ট্রি অথবা ইনঅর্গানিক কেমিস্ট্রির, আমরা প্রত্যেকটা যৌগেরই ডাইপোল মোমেন্টকে খুব সুন্দরভাবে বের করে নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিতে পারবো। যদি আমাকে পরীক্ষায় আসে, পরীক্ষায় বলে প্যারানাইট্রোটলুইন মেটানাইট্রোটলুইন এবং অর্থোনাইট্রোটলুইনের মধ্যে কোনটির অধিক পোলার ব্যাখ্যা করো, বা তাদের পোলারিটির ক্রম ব্যাখ্যা করো। আমরা এই ডাইপোল মোমেন্ট দিয়ে আজকে যেভাবে দেখালাম এভাবে সুন্দরভাবে উপস্থাপন করে আমরা ব্যাখ্যাগুলো দিতে পারবো, এবং এভাবে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে বা ভাইভাতে আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর যাতে দিতে পারি, সে বেসিকটা এখন থেকে স্ট্রং করতে হবে। আমরা আমাদের এই অধ্যায়ে আরও কিছু টপিকস নিয়ে সামনে হাজির হব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের ক্লাসগুলো যদি মনে হয় যে না ইফেক্টিভ ক্লাস হচ্ছে, তাহলে আমাদের একটা ইট ইজ হাম্বল রিকোয়েস্ট টু দোজ, তাদের প্রতি আমাদের একটা বিনয়ী অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করে এবং সাথে থেকে আমাদের এই ক্লাসগুলো যাতে নিয়মিত পায়, এই জন্য বেল বাটন যাতে ক্লিক করে দেয়, তাহলে হয়তো বা সমস্ত ক্লাসগুলো তারা পেয়ে যাবে। এবং আমাদের যেই ক্ষুদ্র প্রয়াস, আমরা মনে করব আমাদের এই প্রয়াসের যেই আউটপুট সেটা আমাদের জন্য পজিটিভ হবে। এতটুকুই আমরা আশা ব্যক্ত করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।